আচ্ছা, ফার্স্টে হচ্ছে সূত্রগুলো একটু বুঝে নেই, তারপরে ম্যাথে যাব। তো এইগুলো হচ্ছে সরলরেখার সূত্র, নোটের মধ্যে এটুকু থাকে গেছে। এই যে আপনার এই গতদিন যেটা বুঝাইছিলাম, যে একটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু থেকে একটা রেখার যে লম্ব রেখার দূরত্ব বা রেখার দূরত্ব, ওই বিন্দুটা এই রেখার উপর বসবে। মানে এই যে এক্স ওয়ান এক্স ওয়ানটা এক্স এর জায়গায় বসলো, এক্স ওয়াই এর মানটা ওয়াই এর জায়গায় বসলো। বাই হচ্ছে নিচে যে সহগ আছে, সহগগুলো রুট ওভার স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মডুলাস। কারণ দূরত্ব, লম্ব দূরত্ব কখনো নেগেটিভ হয় না। বৃত্তের সমীকরণ আসি, বলছে কি কেন্দ্র এইচ কমা কে এবং এ একক বিশিষ্ট, এ একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এখন এখানে কি হয়েছে, কেন্দ্র বলছে কেন্দ্র যদি মূল বিন্দুতে হয়, তাহলে কেন্দ্র মূল বিন্দুতে হলে এক্স এইচ এর মানও জিরো, মানে এক কথায় জিরো জিরো। জিরো জিরো হলে তখন তো এটা ডিরেক্টলি এটা আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার। জিরো জিরোর সাথে যে কোনো কিছু যোগ করি বা বিয়োগ করি, ফাইনালি তো সেটাই থাকে। তো এটাই বলছে যে মূল কেন্দ্র যদি মূল বিন্দুতে হয়, তাহলে এ একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ হবে এটা। এখন বলছে কি দুইটা বিন্দু দেওয়া আছে, এত এবং এত, বিন্দুদ্বয়ের সংযোগ সংযোগ রেখা অংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট। দেখেন দুইটা বিন্দু থাকবে, দুটা বিন্দু দেওয়া রাখবে, দেখা যাচ্ছে যে এরকম দুইটা বৃত্ত ধরেন, বুঝলাম দুইটা বৃত্ত, এই একটা বিন্দু একটা বিন্দু, মানে এই বিন্দুর ধরেন দেওয়া আছে সে এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এরকম দেওয়া আছে। এই দুইটা বিন্দুকে সংযোগ রেখা অংশ, মানে সংযোগ রেখা অংশ, এই যে সংযোগ রেখা অংশ কে ব্যাস ধরে, এটাকে আপনি কি ধরছেন, ব্যাস। তাহলে এটা যদি ব্যাস ধরেন, তাহলে ব্যাসার্ধ নিয়েই তো বৃত্ত আঁকতে হবে। তাহলে বৃত্তটা এরকম হবে, এই একটা বৃত্ত হবে, এই একটা বৃত্ত। তো সংযোগ রেখাকে অন্তর্গত বৃত্তের এই বৃত্তের দ্বয়ের সমীকরণ যেটা, এটা হচ্ছে এটা এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান টু ওয়াই মাইনাস ওয়াই টু। তো এটা হচ্ছে সূত্র, এগুলো একটু মুখস্থ রাখবেন, না হলে কিন্তু পারা সম্ভব না। তো এরপরে হচ্ছে বৃত্তের সমীকরণ, যেটাকে বলে আমরা আদর্শ সমীকরণ। বৃত্তের আদর্শ সমীকরণ মানে এটা কখন ইউজ করতে হয়, যখন মানে বৃত্তের সমীকরণ আপনি বের করতে পারতেছেন না, তখন এটা থেকে ধরে নিয়ে আপনার বৃত্তের সমীকরণ বের করতে হয়। যখন আপনি বৃত্তের সমীকরণ কোনোভাবে মানে বের করতে পারতেছেন না, তখন এটাকে কি করতে হয়, বৃত্তের সমীকরণ ধরে নিয়ে এটাকে দিয়ে এটার মাধ্যমে আপনি বৃত্তের সমীকরণ বের করবেন। ফার্স্ট এটা ধরে নিতে হয়। এই বৃত্তের সমীকরণের হচ্ছে আমরা দেখব কি, ফার্স্টে কেন্দ্র আছে, কেন্দ্র এটা মাইনাস জি কমা মাইনাস এফ। এবার হচ্ছে এইটার একটা সহজ শর্টকাট আছে, যেটা আমি এখানে লিখে রাখছি। মানে মাইনাস এক্স এর সহগ বাই কেন্দ্র বের করতে হবে ডিরেক্টলি। ধরেন একটা সমীকরণ দেওয়া আছে, তো ওটা থেকে কিভাবে কেন্দ্র বের করবেন, দেখেছে এখান থেকে দেখায় আপনার এটা। তো এইটা হচ্ছে এখানে দেখেন, এই যে যে সমীকরণটা দেওয়া আছে, এটা থেকে কেন্দ্র ইজিলি বের করা সম্ভব, মানে তুলনা না করেও সম্ভব। কিরকম বলছি কি, মাইনাস এক্স এর সহগ বাই টু এক্স এর সহগ সহগ এগুলো তো ধরেন অ্যাডমিশনে যখন আসবে আপনি তো এই তুলনা করার টাইম পাবেন না, তো তখন এই শর্টকাট গুলো একটু শিখে রাখতে হবে। মাইনাস এক্স এর সহগ বাই টু কমা হচ্ছে মাইনাস ওয়াই সহগ সহগ বাই হচ্ছে টু। এখন দেখেন এক্স এর সহগ এইটাই কত আছে, -12। তাহলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 12/2 কমা হচ্ছে ওয়াই সহগ আছে -8, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 2। দেখেন এটারে ভাগ করলো 6,4, এটা হচ্ছে ডিরেক্টলি কেন্দ্র চলে আসে। দেখেন এইটাই বের করছে 6,4 আসছে, 6,4। তো এটা হচ্ছে কি, এই যে যে বৃত্তের এটা দেখতেছেন, এটা হলো ইজিলি মানে আপনার
বের করার একটা শর্টকাট, যেটা হচ্ছে আপনার অ্যাডমিশন টেস্টও লাগবে, বা আপনার কোনো দেখা যাচ্ছে এমসিকিউ পড়ছে, তখন একটা সমীকরণ দিয়ে দিছে, তখন বললো যে বৃত্তের আর কেন্দ্র কত, তো কেন্দ্র আপনি এখান থেকে ইজিলি বের করতে পারেন। আর সির মান তো চোখের দেখাই বলা যায় যে সির মান কত, বাট এ বা জি এর মান বের করাই তো কঠিন, বা কেন্দ্র বের করাই তো কঠিন। তো কেন্দ্র যদি আপনি বের করতে পারেন, ব্যাসার্ধ তো বের করতে পারবেন। ধরেন কেন্দ্র যদি এটাতে ভাগ করেন, ভাগ করার পরে যদি এটা 6 আসে আর এটা যদি 8 আসে, তাহলে এ বার জির মান কত? এটা তো মাইনাস এফ, মাইনাস জি আর মাইনাস এফ এর মান, কেন্দ্র তো মাইনাস জি মাইনাস এফ, তাহলে এই মাইনাসটাই সামনে নিয়ে যাবেন। তাহলে জি আসতেছে কত? -6, এফ আসতেছে কত? -4। তো এটাকে ধরেই তো আপনি ব্যাসার্ধ বের করতে পারবেন। আর ইকুয়াল টু কি? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। ভাই আপনি যদি মাইনাস নাও নেন, এমনি তো এখানে স্কোয়ার করা লাগতেছে, তো মাইনাসটা এটা চিন্তা না করে যদি শুধু জির যে কেন্দ্র যেটা ছিল মাইনাস এফ এর ওটাও যদি বসাই দেন, তো ওটা তো স্কোয়ার হয়ে ফাইনালি সেই প্লাসই হয়ে যাচ্ছে, যদি আমার কেন্দ্র মাইনাসও থাকে। এটা চিন্তা না করলেও হয়, ডিরেক্টলি এইটা নিলেই হয়। আমি স্কোয়ার করলে যে কোনো মাইনাসেরও তো প্লাস আসে, প্লাসেরও তো মাইনাস আসে, প্লাসেরও তো প্লাসই আসে। তো এটা বসাই দিলে ইজিলি ব্যাসার্ধ বের হয়ে যাচ্ছে শর্টকাটে। মানে আপনি যে এত সময় -x এর সহগ বাই 2 করে যেটা বের করছেন, একটা এটা পাইছেন কি -g, এটা হচ্ছে -f এর মান। তো এটাই ডিরেক্টলি স্কোয়ার করবেন, এটার স্কোয়ার করবেন, এটার স্কোয়ার করবেন, তার থেকে বিয়োগ করবেন কি সির মান, তাহলে হয়ে গেল, এটা ব্যাসার্ধ বের। তারপরে কি ব্যাসার্ধ এই যে এখানে আছে, এটা বের করলেন। এখন বলছে এক্স অক্ষের খণ্ডিত অংশ, যদি আপনার কাছে এরকম জানতে চায় যে এক্স অক্ষের খণ্ডিত অংশ কত, এগুলো মনে করেন যে আপনাকে মুখস্থ করতে বাধ্য, এই সূত্র সব মুখস্থ করতেই হবে, না হলে কিন্তু অঙ্ক পারা যাবে না কোনোভাবে। এক্স অক্ষের খণ্ডিত অংশ যদি জানতে চায় যে একটা বৃত্ত এক্স অক্ষ থেকে কতটুকু অংশ খণ্ডন করে, তাহলে 2√g² - c, অথবা আমাদের অনেক কোশ্চেনে এরকম থাকবে যে এক্স অক্ষের খণ্ডিত অংশ কত, তো দেওয়া থাকতে পারে, তখন ওই খণ্ডিত অংশ সমান দেখা যাচ্ছে 24 দেওয়া আছে এক্স অক্ষের খণ্ডিত অংশ, তখন এই সূত্র বসায়ে g² - c, দেখা যাচ্ছে এই সির মান আপনি জানেন কোথাও থেকে পাইছেন, তখন সির মান বসায়ে এখান থেকে কিন্তু জির মান বের হয়ে আসবে। আবার হচ্ছে সেম ভাবে কি এখানে কি বলছে, যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে খণ্ডিত অংশ হবে কি 0, এক্স অক্ষকে স্পর্শ করলে খণ্ডিত অংশ হবে 0। এগুলো হচ্ছে একটু মাথায় রাখতে হবে, এক্স অক্ষকে স্পর্শ করলে এইটা হয়। এটা হলো এক্স অক্ষের খণ্ডিত অংশ, বাট আর এটা করছে কি এক্স অক্ষকে স্পর্শ করছে, এটা স্পর্শ করে নাই, এটা হচ্ছে স্পর্শ করে নাই, আর এটা হচ্ছে স্পর্শ করছে, বুঝছেন? এটা হচ্ছে স্পর্শ করে নাই, আর এটা হচ্ছে স্পর্শ করে। যখন স্পর্শ করে তখন খণ্ডিত অংশ হয়ে যায় g² = c, কারণ এই যে এটা কি এক্স অক্ষকে স্পর্শ করলে খণ্ডিত অংশ 0 হবে, তো এটা তো আমার বলে দিয়েছে এক্স অক্ষকে স্পর্শ করলে খণ্ডিত অংশ হয় কি 0, যেরকম কোনটা এই যে এইটুকু খণ্ডিত অংশ ছিল, এটা সমান 0 হয়ে যায়, তাহলে 0 = 2√g² - c। তো এখান থেকে 2 রে এই পাশে দিলেও 0 হয়ে যায়, √g² - c। এরপর আপনার এটাতে স্কোয়ার করলে রুট কাটে যায়, 0 এই পাশে নিয়ে গেলে g² = c। এই যে এক্স অক্ষকে স্পর্শ করলে, আর জাস্ট শুধু যদি জানতে চাই এক্স অক্ষের খণ্ডিত অংশ, সেক্ষেত্রে কিন্তু এটা বের করতে হবে। আর যদি বলে যে এক্স অক্ষকে স্পর্শ করে খণ্ডিত অংশ কি, সেটা হলো এক্স অক্ষকে স্পর্শ করলে খণ্ডিত করলে g² = c। তো সূত্রগুলো ভালো করে বুঝতে হবে, আর অঙ্কর কথাবার্তাগুলো ভালো করে না বুঝলে কিন্তু অঙ্ক পারা যাবে না কোনো। আচ্ছা, তার সেম ভাবে ওয়াই অক্ষের স্পর্শ করলেও f² = c, স্পর্শ করলে, আর জাস্ট ওয়াই অক্ষের খণ্ডিত অংশ এটা। একটি বৃত্ত একটি বিন্দু দিয়ে গেলে কেন্দ্র থেকে ওই বিন্দু দূরত্ব ব্যাসার্ধের সমান। একটা বৃত্ত যদি একটা বিন্দু দিয়ে যায়, যে কথাটা আপনাকে আমি বুঝাইছিলাম, ধরেন এই বিন্দু দিয়ে গেছে বা এই পয়েন্টে একটা
এটা বৃত্ত, এই বিন্দু, এখানে বিন্দুটা হচ্ছে 4,3। তো এই বিন্দু দিয়ে গেছে, তাহলে এই কেন্দ্র থেকে এইটুকু দূরত্ব কি ব্যাসার্ধ না? এই কেন্দ্র থেকে এইটুকু দূরত্ব, তাহলে এই কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব হবে ইকুয়াল টু ব্যাসার্ধ। তাহলে এইটা, এই কেন্দ্র, বৃত্তের কেন্দ্র মনে করলাম কত আছে 5,3। তাহলে এই দুটোটার কি, এই বিন্দু থেকে এই কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে ব্যাসার্ধের সমান। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বের করার সূত্র আছে সরলরেখায়, ওটা সমান হচ্ছে কি আপনার আর বসাইতে হবে। তখন এর মধ্যে থাকবে কি একটা অজানা মান দেওয়া থাকবে, দেখা যাচ্ছে এখানে কে দেওয়া থাকবে, তখন ওই কে এর মানটা বেরোয় চলে আসবে। তো এগুলো ধরেন বেসিক থেকে শুরু করলে, মানে শুরু থেকে শুরু করলে এগুলো হচ্ছে আপনাকে বুঝাইতে পারতাম, বাট এখন তো পসিবল হচ্ছে না। তারপরেও একটু সূত্র দেখে রাখেন এই আর কি। একটি বৃত্ত একটি রেখাকে স্পর্শ করলে কেন্দ্র থেকে ওই রেখার দূরত্ব ব্যাসার্ধের সমান। ওই যে ওইটা বিন্দুকে স্পর্শ করছে, এখন ধরেন একটা বৃত্ত আছে এই রেখাকে স্পর্শ করছে, তাহলে এই রেখার দূরত্ব, যে কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব হবে কত ব্যাসার্ধের সমান। তাহলে একটা রেখা, একটা বিন্দু ধরেন কেন্দ্র ছিল কত 1,-1, এই কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব বের করে এই রেখার এই বিন্দুটা এই রেখার উপর বসবে, আর ওর সহগের স্কয়ার বাই মডুলাস ইকুয়াল টু এই যে যে ব্যাসার্ধ, সেটা দিলে আপনার একটা মান চলে আসবে ইজিলি। এই যে এখানে আরেকটা কথা বলা হয়েছে যে এক্স অক্ষকে স্পর্শ করলেও কেন্দ্রের কোটি হয় ব্যাসার্ধ। যদি এক্স অক্ষকে স্পর্শ করে, কিরকম, এই বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে, এখানে স্পর্শ করে নেই, করাই দিলাম, আচ্ছা সমস্যা নেই। এক্স অক্ষকে স্পর্শ করলে এই ব্যাসার্ধ হবে কি কোটি না? এটা কি ওয়ার মান না? এই দেখেন এটা হচ্ছে ওয়ার মান, আর এই দিক দিয়ে যা থাকে সব ওয়াই, আর এই দিক দিয়ে যা থাকে সব কিন্তু এক্স এর। তাহলে এটা হচ্ছে কেন্দ্রের কোটি, কোটি তো ওয়াই আর ভুজ হচ্ছে এক্স এর মান। একইভাবে এই জায়গায় মিস্টেক হয়েছে, কিছু লেখা নাই। একইভাবে ওয়াই অক্ষকে ওয়াই অক্ষকে অক্ষকে স্পর্শ করলে ভুজ হয় ব্যাসার্ধ। তো এক্স কমা এইচ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এক্স অক্ষকে স্পর্শ করলে এই যে মোডুলাস অফ দিয়ে দিছে, এত কেন্দ্র যদি ধরেন একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এটা, তো এই কেন্দ্র বিশিষ্ট এক্স অক্ষকে স্পর্শ করেছে, এক্স অক্ষকে স্পর্শ করলে, এক্স অক্ষকে স্পর্শ করলে ভুজ হবে, কোটি হবে, কোটি হবে ব্যাসার্ধ। কোটি কত কে, এখানে কোটি, এটা ভুজ এটা কোটি, তাহলে মডুলাস অফ কে, ব্যাসার্ধ নেগেটিভ হয় না তাই মডুলাস। ওয়াই অক্ষকে স্পর্শ করলে মডুলাস অফ এইচ যেটা হচ্ছে ভুজ। দুইটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। মানে দুইটা বৃত্ত যদি বহিস্থভাবে এইরকম স্পর্শ করে, তাহলে এই কেন্দ্রদ্বয়ের যে দূরত্বটা হবে তা হচ্ছে কি যোগফলের সমান। আর অন্তস্থ স্পর্শ যেরকম, এই যে এরকম স্পর্শ যদি করে, এই কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি, এই কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে বিয়োগফলের সমান। এই কথাটাই বলছে। এখন এইগুলো এত ডিপলি বুঝাইতে পারতেছি না, এই শুরু থেকে বুঝাইতে হবে। এত এত বিন্দুটি এই বৃত্তের উপর ভিতরে বা বাইরে অবস্থিত হবে কখন, একটা বিন্দু দেওয়া আছে যদি বলে কি যে এটা কি বৃত্তের উপরে নাকি ভিতরে নাকি বাইরে, এরকম কিছু জানতে পারে, চাইতে পারে, তখন কি হবে ওই বিন্দুটা এই বৃত্তের উপরে বসবে, মানে এই বিন্দু যেটা দেওয়া আছে এটা এই বৃত্তের উপরে বসাবেন। এটা ঋণাত্মক বা শূন্য বা ধনাত্মক হতে হবে, মানে যদি ঋণাত্মক হয় তাহলে বৃত্তের কি বাইরে, যদি শূন্য হয় তাহলে বৃত্তের উপরে, যদি ঋণাত্মক হলে ভিতরে, সরি ঋণাত্মক হলে ভিতরে, ধনাত্মক হলে বাইরে বিন্দুটা, ভিতরে, ভিতরে হলে ঋণাত্মক, হ্যাঁ, তারপরে হচ্ছে উপরে হলে শূন্য হবে, বাইরে হলে ধনাত্মক হবে। নিয়ম দেশে কি যদি একটা কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকে এবং দেওয়া না থাকে, এটা হচ্ছে আমার ওই আগের বইয়ের অঙ্ক ছিল, তো এই আপনার ওই অক্ষরপত্র এইগুলোর সাথে আপনার মিলবে না, এখন বই টোটালি চেঞ্জ। তো ওখানে হচ্ছে স্যার যখন আমাদের পড়াইছিল তখন এইগুলো বলে রাখছিল 4 নং থেকে 7 নং এর এই রুলটা প্রযোজ্য। তো এটা যখন আমি আপনাকে শুরু থেকে করাইতাম তখন এটা বলে দিতে পারতাম যে আসলে কোন কোন অঙ্কগুলো সেম টাইপের।
তো শুট করে আমি টেস্ট পেপার সলভ করতেছি, টেস্ট পেপারে তো সবকিছু মিক্স থাকে। কোনো রেখাকে ব্যাস ধরে বলা হলে এইগুলো আপাতত না বুঝলেও চলবে। এই যে একটা রেখা, যদি রেখাটি এত বৃত্তের স্পর্শ করে তাহলে c = প্লাস মাইনাস a√1 + m² হয়, অর্থাৎ এত বৃত্তের যে কোনো স্পর্শকে y = mx + c, মানে এই c এর মানটা ওখানে বসে যাচ্ছে। তারপরে একটা বৃত্তের বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ, ওই যে গতদিন আপনাকে করাইছিলাম, যে এই সেই সূত্র। আপনার একটা দেওয়া আছে হচ্ছে বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এবং বাইরে ধরেন একটা বিন্দু দেওয়া আছে। তো বিন্দু থেকে একটা বৃত্ত, মানে বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বলছে কি বৃত্তের এত বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। এই বিন্দুটা এখানে বসবে এই যে প্রত্যেকটা এই জায়গায় বসবে, এবং হচ্ছে এই যে x + xy, কতদিন কি এটা এই টাইপের করেছিল না, এটা না মনে হয় নিচেরটা করেছিলাম মেবি, হ্যাঁ এটা হতে পারে। তো এখানে বসবে স্পর্শকের সমীকরণ একবারে, এটা হলে একবারে বের করা যায়। তো x x1 y1 g * 2g * x + x1 আর হচ্ছে 2, সেম ভাবে এরকম বসবে। আচ্ছা, এখন এইটা হচ্ছে বৃত্তের বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। এই যে এত বৃত্ত এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ ও এত বিন্দুতে জ্যায়ের সমীকরণ কিন্তু একই, মানে এটাই যে স্পর্শকের সমীকরণ হবে, এটাকে যদি এমনি বলেন, এর প্রশ্নে যদি বলা থাকে জ্যায়ের সমীকরণ নির্ণয় করো, স্পর্শকের সমীকরণও যা, জ্যায়ের সমীকরণও তাই। তো এটাই লিখে রাখছে, একজনের দুইটা নাম আর কি। আসলে বৃত্তের চ্যাপ্টার তো অনেক বড় মোটামুটি, তো এখানে অনেক সূত্র আছে। এই যে একটা এই সূত্রটা গতকাল দেখেছিলাম, যে একটা বিন্দু থেকে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের যে দৈর্ঘ্যটা, এই যে ওই বিন্দুটা এই যে একবারে রুট করে দিলে এটা স্পর্শকের দৈর্ঘ্য, মানে একটা বিন্দু থেকে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, ইজিলি যে সূত্র, মানে এই বিন্দুটা এখানে বসবে, তার উপরে রুট করে দেবো, শেষ। বৃত্তের কোনো বিন্দুতে বলা হলে এগুলো নিয়ম, তো এগুলো এখন আপনি পড়লেও নিজেও বুঝবেন না, এগুলো আমি বুঝবো। আপনার অঙ্ক শুরু থেকে করাইলে এই নিয়মগুলো কোনটা কোনটার জন্য প্রযোজ্য এটা আমি বুঝাইতে পারতাম। এখন যাই হোক, এই মোটামুটি সূত্র ছিল, দুই একটা স্কিপও করছি আমি, কারণ সব সূত্র তো বোঝানো সম্ভব হচ্ছে না। এখন আমরা যদি এই ম্যাথটা দেখি, এটা ক নাম্বার পারবেন, একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, তার বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করতে পারবেন ইজিলি। তো এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করার জন্য এই সমীকরণটাকে ফার্স্টে এরকম করে সাজায় নেবেন, সাজায় নেওয়ার পরে তুলনা করবেন। এটুক তো লিখতে হবে, এত শর্টকাট দিলে তো কিন্তু আবার না মার্ক দিবে না, কিন্তু মার্ক পেতে হলে এখান থেকে সুন্দর করে লিখে নিতে হবে। x² + y² - 12x - 8y + 34 = 0। তো x² + y² এটারে আমার আদর্শ সমীকরণ কি ছিল, এই যে যেটা আদর্শ সমীকরণ ওরা লিখছে এটা ছিল, এটারে তো প্লাস, আপনি এখানে প্লাস দিলেন 2 ইনটু এখানে কত -6 লিখলেই তো এটাই তো g এর মান পেয়ে যাচ্ছেন। সেম ভাবে এখানে প্লাস দিলেন 2 ইনটু -4 y + 34 = 0। তাহলে এখানে হচ্ছে g পাচ্ছেন -6, a পাচ্ছেন হচ্ছে -4, c পাচ্ছেন হচ্ছে 34। তো কেন্দ্র কি -g - f, এই মাইনাসটাকে ধরে এই পাশে নিয়ে আসেন, তাহলে 6,4 এরকম কিছু হচ্ছে। তো ব্যাসার্ধ বের করতে পারবেন ইজিলি। তারপরে একটা এখানে একটা বলছে কি, পরেরটা একটু দেখি, পরেরটা কি বলছে। আচ্ছা, পরেরটা হচ্ছে বলছে ধরি সমীকরণ, মানে কেন এটা প্রশ্নটা একটু দেখে আসি। উদ্দীপক দেওয়া আছে হচ্ছে 1 নাম্বার। তো 1 নাম্বার উদ্দীপকে কি বলা আছে, একটা বৃত্তের সমীকরণ দেওয়া, বৃত্তের সমীকরণ না, 2 নম্বরে বৃত্তের সমীকরণ দেওয়া আছে। 1 নম্বরে হচ্ছে বৃত্ত দেওয়া আছে, বৃত্তটা স্পর্শ করছে, এবং বৃত্তের কি ব্যাস দেওয়া আছে পুরোটা 6 একক। আর এই বৃত্তটা স্পর্শ করছে, এটা কোন অক্ষকে স্পর্শ করছে, অবভিয়াসলি y অক্ষকে স্পর্শ করছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো স্পর্শ করছে এবং স্পর্শ বিন্দু দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখন আমাদের বলছে কি
উদ্দীপক আয়ে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো এখানে বৃত্তের সমীকরণ যেহেতু আমার কোনোভাবে নির্ণয় করা সম্ভব না, সো আমরা বৃত্তের আদর্শ সমীকরণ ফার্স্টে ধরে নিলাম। ধরি বৃত্তের আদর্শ সমীকরণ যেটা এটা আছে ওয়াই অক্ষকে যেহেতু স্পর্শ করছে এই বিন্দুতে স্পর্শ করছে, সুতরাং কেন্দ্রের কোটি তো এফ এর মান, মানে জি হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। তো এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান বলা হয়, ওয়াই বলা হয় বৃত্তের কেন্দ্র। তো এখানে কোটিকে, এটা হচ্ছে ভুজ, এটা কোটি। তো এটা কোটি যদি হয়, তো এইটা স্পর্শ করছে কাকে? ওয়াই অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের, ওয়াই অক্ষকে যেহেতু স্পর্শ করছে, এখানে কি ওয়াই অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের কোটি হবে কি? ওয়াই অক্ষকে যেহেতু এইটা হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করছে। আচ্ছা, এক্স অক্ষকে আমরা যখন অঙ্ক দেখছিলাম, এটা একটু দিয়ে বুঝে নেই। এক্স অক্ষকে স্পর্শ করলে, এটা যদি স্পর্শ করে এক্স অক্ষকে, তাহলে এইটা হচ্ছে কোটি হয় কি ওয়াই মান না? আচ্ছা, সেম ভাবে যদি এটা এক্স অক্ষকে, এটা হচ্ছে আমাদের কি ব্যাসার্ধর কথা বলা হয়েছিল, ব্যাসার্ধ হয় মডুলাস অফ ওয়াই, আর এটা ওয়াই অক্ষকে স্পর্শ করলে মডুলাস অফ এক্স হয়। এখন এইটা তো আমার ইসের মান, ব্যাসার্ধের মান, বাট এইটা হচ্ছে কি, এখানে আছে আমার কি জি আর মাইনাস এফ মাইনাস জি দুইটা আসে। তাহলে এইটুকু কি, এইটুকু যেটুকু স্পর্শ করছে এখানে, এখানে যে 0 আর 4, আপনি যদি এটার সাথে চিন্তা করেন তাহলে 0 আছে এক্স এর মান, মাইনাস 4 আছে ওয়াই এর মান। তো এটা ওয়াই অক্ষকে স্পর্শ, ওয়াই অক্ষকে কি করছে, এই কেন্দ্র বৃত্তের যে কেন্দ্রটা, এই বৃত্তটা গেছে হচ্ছে একে স্পর্শ করে। এখন ওয়াই অক্ষকে স্পর্শ করায়, তো এইভাবে যদি আমি দেখি, এইটুকু হচ্ছে, তো ব্যাসার্ধ হচ্ছে, ব্যাসার্ধ তো এখান থেকে আমরা পাচ্ছি, বাট এখানে যে স্পর্শ করছে, স্পর্শ করলে এটা হচ্ছে আমার কি, এই সেই মাইনাস জির মান বলা যায়, এটা হচ্ছে মাইনাস কেফ এর মান, ঠিক তো? এটা যদি এক্স আর এটা যদি ওয়াই ধরিয়ে যে সেম ভাবে, তো ওইটাই এখানে ওইভাবে বের করছে যে ওই সত্য থেকে যে এক্স অক্ষকে স্পর্শ করায়, সুতরাং কেন্দ্রের কোটি হবে, এক্স অক্ষকে স্পর্শ করায় এই কেন্দ্রের কোটিটা কি হবে, এক্স অক্ষকে যেহেতু স্পর্শ করছে তাহলে কেন্দ্রের কোটি হবে -4, মানে কেন্দ্র ছিল কি মাইনাস এফ, এফ এর মানই তো -4, তো কোটি সেটা যে এফ এর মান বের হয়ে আসছে। ওয়াই অক্ষকে স্পর্শ করলে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হবে, এক্স অক্ষকে স্পর্শ করলে এক্স ইকুয়াল টু 0, ওয়াই অক্ষকে স্পর্শ করলে ওয়াই ইকুয়াল টু 0। আমরা ওই যে এইমাত্র এখান থেকে যে সূত্রটা দেখলাম, যে এই যে ও এখানে এই যে এক্স অক্ষকে স্পর্শ করলে, এক্স অক্ষকে স্পর্শ করলে খণ্ডিত যে অংশটা হবে সেটা হবে 0। তো এটা হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তাহলে খণ্ডিত অংশ হবে ওয়াই ইকুয়াল টু 0, অর্থাৎ এই যে এই সূত্র এক কথায়, এই যে এফ স্কয়ার ইকুয়াল টু সি। তো এইটা আপনার ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তাই খণ্ডিত অংশ এফ স্কয়ার ইকুয়াল টু সি। তো এফ এর মান হচ্ছে আপনার 4 তো বের করছেন, 4 বসাই দিলে সির মান 16 পেয়ে গেছেন। আমাদের লাগবে কি, আমাদের এখানে জির মান লাগবে, এফ এর মান লাগবে, সির মান লাগবে। তিনটার জন্য 3 প্রকারের সত্য আমরা এই অঙ্ক থেকে দেখতে পাচ্ছি, বের করতে পারতেছি। এখন আমাদের দরকার হচ্ছে আর কিসের মান, সি এর মান। আচ্ছা, এইখানে এক্স অক্ষকে কর্তৃত অংশের দৈর্ঘ্য 6 একক, মানে এইখান থেকে এইটুকু কর্তন করছে 6 একক, সেটা বলছে। এখন এইটা কর্তন করলে কি হয়, কর্তনের যে সূত্র ছিল 2√g², মানে যেহেতু এক্স কর্তন বা খণ্ডিত একই বলে, তো এইটার দৈর্ঘ্যই সমানিত কি আমার হচ্ছে আর না, তো আর যেটা, সরি আর, হ্যাঁ আর, আর বললে ভুল হয়, আর না, এই পুরোটাই, মানে যতটুকু কর্তন করছে পুরোটা, আর রে 2 দিয়ে গুণ করতে হয়। তো আর যদি দেওয়া থাকতো, এখানে যদি আপনার 3 দেওয়া থাকতো, এর 2 দিয়ে গুণ করতে হতো। তো ওইটা হলো সমান হচ্ছে কর্তন করছে যতটুকু, মানে খণ্ডন করা আর কি, এখান থেকে এইটুকু খণ্ডন করছে এখান থেকে, তাহলে এই পুরোটা। তো এটা হচ্ছে 2√g² - c = 6।
তো এখান থেকে আপনি জি এর মান পেয়ে গেছেন। জি এর মান দুইটা মান আছে, এই যে প্লাস মাইনাস এটা আসছে। এখন মাইনাসটা বসালে একটা সমীকরণ পাবেন, মাইনাসটা দিয়েই করেন, প্লাসটা অথবা মাইনাসটা বসাইলে দুইটার ক্ষেত্রে দুইটা সমীকরণ পাবেন। কিন্তু আমাদের এটা যে চিত্র আছে এটা দেখে যেটা বুঝতেছি, দুইটাই আপনি বের করে দিতে পারেন। দেওয়ার পরে আপনার যদি মনে হয় যে না দুইটাই রাইখা দেন তাও সমস্যা নাই, বাট দুইটা রাখার আগে এখানেই দেখেন, কারণ এই দুইটা রাখতে বললাম কেন, এই বৃত্তটা ধরেন অর্ধেক হচ্ছে ঋণাত্মক দিকে অর্ধেক ধনাত্মক দিকে, এই জন্য আমি দুইটা রাখতে বলছি। এখন ওরা একটু কথাবার্তা বলছে কি জি ইকুয়াল টু -5 হবে, কারণ কেন্দ্র হচ্ছে যে চতুর্ভাগে, এইটার কথা বলছে। বাট এই প্রেক্ষিতে হচ্ছে ভুজ হচ্ছে কি হবে, ঋণাত্মক হবে আর মাইনাস হবে, জি এর মানটা হচ্ছে মাইনাস হবে, বুঝছেন তো? কারণ এই জায়গায় যে এটা হচ্ছে ঋণাত্মক দিকের মান, এখানে এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ, তাই হচ্ছে জির মান নেগেটিভ ধরছে ঋণাত্মক দিকে। তো 1 নং সমীকরণ এগুলো বসাই দিলে এটা সমীকরণ পাওয়া যাবে। এখন পরেরটা কি বলছে, আমার একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বলছে কি এই যে একটি 2 নম্বরে হচ্ছে বৃত্তের সমীকরণ দেওয়া আছে এবং বলছে মূল বিন্দু থেকে উদ্দীপকের বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ ও দৈর্ঘ্য নির্ণয় করো। সেম মানে কতদিনের যেটা করেছিলাম ওইটার মতন। তো এই বিন্দু হচ্ছে মূল বিন্দু, স্পর্শকের ঢাল, এবং মূল বিন্দু ধরে যদি আমরা আমরা যে মানে আমাদের যে সমীকরণের বলছে কি স্পর্শকের সমীকরণ, সেটা তো আর আমরা জানি না, সেটাই তো আমরা ধরে নিছি স্পর্শকের সমীকরণ। এই যে আমরা গতদিন y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এটা দিয়ে করছিলাম। বাট এখানে দেখেন এটা বলছে এই ধরেন ফার্স্টে ধরে নেন যে প্রথমে ধরে নেন যে স্পর্শকের সমীকরণ ওয়াই মাইনাস, যেহেতু এম ডাল বিশিষ্ট, এটা লিখে নেবেন যে এম ডাল বিশিষ্ট স্পর্শকের সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এখন এই স্পর্শকটি মূল বিন্দু দিয়ে যাওয়ায় এখানে 0 0 বসাই দেবেন, দেখবেন যে ওয়াই ইকুয়াল টু এম এক্স চলে আসছে, এটা একবারে। তো আপনি একবারে লিখবেন যে ধরি মূল বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের ঢাল এম, স্পর্শকের সমীকরণ ওয়াই ইকুয়াল টু এম এক্স, একবারে লিখে দিচ্ছে। তো সবগুলো একপাশে নিয়ে এসে এরা 2 নাম্বার দিয়ে রাখছে। এখন বলছে কি 2 নং বৃত্তের কেন্দ্র, এটার বৃত্তের কেন্দ্র আপনি এখান থেকে বের করতে পারবেন না। হ্যাঁ, কেন্দ্র বের করলেন, কেন্দ্র ব্যাসার্ধ দুইটাই বের করলেন। ব্যাসার্ধ বের করার পরে কেন্দ্র এবং ব্যাসার্ধ, ওরা এসে এই জায়গাটা একটু ভুল করছে, ব্যাসার্ধ যে -1 এটা ভুল করে দিয়ে দিচ্ছে এটুকু। পরে এখানে বসাই দিলেন কেন্দ্র এবং ব্যাসার্ধ আপনি পেয়ে গেছেন এটা। এখন ওই যে বৃত্তের যে কেন্দ্রটা কেন বের করার দরকার ছিল, কেন্দ্র থেকে এই যে স্পর্শকের যে দূরত্ব সেটাই তো ব্যাসার্ধের সমান, তাহলে ওই যে কেন্দ্র যে পয়েন্টটা পাইছেন এইটা, তো এটা থেকে এই স্পর্শক সমীকরণের দূরত্ব ওইটার উপর বসলো, আর ওটা সহগ দেখি স্কয়ার করলেন সমান হচ্ছে আর। তো এটা করার পরে এখান থেকে এম এর মান পাবেন, এম এর মানটা এইখানে সমীকরণে বসাবেন, এম এর মান পাইছেন m0 অথবা এটা। তো এম এর মান হচ্ছে 2 নং সমীকরণে বসাইলে এই যে এখানে সমীকরণ হচ্ছে, এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। আর স্পর্শকের সমীকরণ যদি পাইয়ে যান, মূল বিন্দু থেকে ওই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বের করতে পারেন না, মূল বিন্দুটা এই যে বৃত্তের যে সমীকরণ আছে এর উপরে বসাবেন এবং রুট ওভার করে দেবেন, তাহলে দৈর্ঘ্য তো আগেই বের করতে পারতেন চাইলে। ওই যে আগেরটাই আগে করছিলাম স্পর্শকের দৈর্ঘ্য বের করা, আর এটা পরে করছে, যেভাবে করে আর কি। তারপর চট্টগ্রাম বোর্ডে বৃত্তের সমীকরণ দুইটা দিয়ে দিয়েছে, এটা বৃত্তের সাথে সমকেন্দ্রিক এরূপ বৃত্তের সমীকরণ ব্যাসার্ধ 3 এবং এই বৃত্তের সাথে কি কেন্দ্র সমান কেন্দ্রে, তাহলে সমকেন্দ্রিক হলে এই বৃত্তের কেন্দ্র বের করে নেবেন, আর এই যে এই ব্যাসার্ধ ধরে একটা বৃত্তের সমীকরণ আঁকে দেবেন, এই তো হয়ে গেল তুলনা করে। তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -x এর সহগ বাই 2, তার মানে -x এর সহগ বাই 2 হইলে -2 2 কমা -x এর সহগ বাই 2 3, তাহলে 2,3 কেন্দ্র এবং 3 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ x - 3 হোল স্কয়ার প্লাস y -
এক্স মাইনাস টু হোল স্কোয়ার ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার টু থ্রি স্কোয়ার। এখান থেকে সমীকরণ আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ফোর এক্স মাইনাস ফোর এক্স, তারপর হচ্ছে সিক্স ওয়াই, এটাও মাইনাস মাইনাস সিক্স ওয়াই, একটু ভালো করেই দিই, মাইনাস সিক্স ওয়াই, আর এসছে এদিক থেকে হচ্ছে 4, আর এসছে 9, 9 হচ্ছে 13, 13 9 হচ্ছে 13, আর এদিক থেকে 3 3 9 আসতেছে, এটা হচ্ছে মাইনাস 9 হচ্ছে, এটা ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই, এইটা 9 চলে গেলে 4 থাকে, প্লাস 4 ইকুয়াল টু 0, ইহাই বৃত্তের সমীকরণ। এই যে দেখেন এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স সিক্স ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু এটা। তো বৃত্তের সমীকরণ ইজিলি এটা বের করতে পারলেন। এখন পরেরগুলো সেম ভাবে একই। আচ্ছা, এতগুলো মানে এতগুলো যা ম্যাথ করছি প্রায় সেম ক্যাটাগরিরই, একটু একটু চেঞ্জ আছে কথাবার্তা, এখন এগুলো একটু মনে রাখতে হবে, করার নাই। তো পরে বলছে হচ্ছে খ নম্বর উদ্দীপকে বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ, সাধারণ জ্যাকে ব্যাস ধরে, ওই যে সূত্র আমি ওখানে দিয়ে দিছি, জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। জ্যাকে ব্যাস ধরে, তাহলে বৃত্তদ্বয়ের সাধারণ জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ এখানে দুইটা দেওয়া আছে, তাই বলছে উদ্দীপক উল্লেখিত বৃত্তদ্বয়ের মানে দুইটারই সাধারণ জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তার মানে আমার এই দুইটা ব্যাস ই আছে, বৃত্ত আছে, এখন সাধারণ জ্যা, এদের সাধারণ জ্যা ধরেন আমি ধরলাম এইটুকু, হ্যাঁ এটাই ধরলাম, দুইটা বৃত্ত কাছাকাছি আছে, সাধারণ জ্যাকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। আচ্ছা, তো এটা সূত্র আছে, সূত্রে ফেলে দিলে অঙ্ক হয়ে যাবে। দুইটা সমীকরণ দেওয়া, এখানে হচ্ছে বৃত্তের প্রথম একটা সমীকরণ দেওয়া আছে এবং ধরি এত এত বিন্দু হতে 1 নং বৃত্তের স্পর্শকের ঢাল, তখন খ নম্বর, আমি তো গ নম্বরে চলে এসেছি। খ নম্বর হচ্ছে দুইটা সমীকরণ বৃত্তের সমীকরণ দেওয়া আছে, 1 নং ও 2 নং বৃত্তের জ্যায়ের সমীকরণ। জ্যায়ের সমীকরণ কি, ওই যে যেটা আমার যেভাবে করেন আপনি, এই ফার্স্টটা ধরেন বা এটারে ধরেন, তো আপনার বেটার হয় যে 2 নং বিয়োগ 2 নং সমীকরণ বিয়োগ 1 নং সমীকরণ, এটাই সবসময় করলে বেটার হয়। তো 2 নং বিয়োগ 1 নং করার পরে এটা পাইছেন, এটা হচ্ছে সাধারণ জ্যা, মানে এই যে সাধারণ জ্যা বের করার জন্য এই যে এটা থেকে একটা বিয়োগ করে, এটা আপাতত এইটুকুই বুঝেন, বেসিক বুঝতে গেলে অনেক সময় লাগবে। তো এটা বিয়োগ করে দেবেন, সাধারণ জ্যার সমীকরণ বললে দুইটা থেকে মানে একটা থেকে বড়টা, ছোটটা থেকে বড়টা বিয়োগ করে দেবেন। তো বিয়োগ করার পরে 1 ও 2 নং ছেদবিন্দুগামী একটা সমীকরণ পাইছেন। 1 ও 2 নং ছেদবিন্দুগামী, মানে ছেদবিন্দুগামী বলতে এই দুইটা সমীকরণে ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো প্রথম সমীকরণ প্লাস কে প্লাস দ্বিতীয় সমীকরণ। এখন এইটার না, এই যদি দুইটার মনে করেন এইটার জন্য তা না, বাট আমাদের বের করতে হবে কি, যে কোনো একটাকে ধরবেন বৃত্তের সমীকরণ, ধরলাম 1 নং, এবং এই যে সাধারণ জ্যা বের করছেন না, এটা ছেদবিন্দু হবে। তো ছেদবিন্দুগামী সমীকরণ, তাহলে প্রথম বৃত্তের সমীকরণ যোগ কে ইন্টু দ্বিতীয় যে স্পর্শকের সাধারণ জ্যায়ের সমীকরণ যেটা বের করছেন এটা বের করবেন। তো বের করার পরে এটা হচ্ছে এখানে হচ্ছে আপনার বৃত্তের আবার হচ্ছে কি করবেন, ওই যে এক্স এর মানগুলো কমন নিয়ে এখান থেকে বৃত্তের কেন্দ্র বের করবেন। ওই যে কতদিন এরকম একটা করে দিয়ে আসছিলাম, মানে যশোর বোর্ড 23-এ পড়ছিল এরকম মেবি। তো পারবেন, এখান থেকে কেন্দ্র এইচ কমা কে বের করলেন, এবং এই কেন্দ্র এইটা কেন্দ্র যেহেতু বের করে ফেলছেন, এখন 3 নং রেখা, এই কেন্দ্রটা কি হয়েছে আমার এইটা, এই যে কেন্দ্রটা বের করবেন ছেদবিন্দুগামী বৃত্তের, এটা হচ্ছে 3 নং রেখার উপর বসাই দেবেন। তাহলে নিয়ম কি, ফার্স্টে আমি আরেকবার ব্রিফ করতেছি। এটা হচ্ছে
1 নং 2 নং যেটা দেওয়া আছে এখন যে সমীকরণ বের করার সময় বিয়োগ করে দেবেন। যেটা এটা থেকেও করতে পারেন, ওটা থেকেও করতে পারেন, আপনার উপর ডিপেন্ড করতেছে। তবে বেটার হয় হচ্ছে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে, যে এখানে বলছে সাধারণ যে সমীকরণ বড়টা থেকে ছোটটা বিয়োগ করবেন। এটা দেখেই তো বোঝা যাচ্ছে এটা হচ্ছে বড়, এটা ছোট। তো বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেবেন। বিয়োগ করলে যেটা পাইছেন সমীকরণ, এটা হচ্ছে কি জ্যা এর সমীকরণ। যেটা পাইছেন এটা হচ্ছে জ্যা এর সমীকরণ। এখন এই জ্যা আর এই যে কোনো একটা বৃত্তরে ধরলেন, এই যা বা 1 নং বৃত্ত ধরলেন, এরা যেভাবে ধরছে এইভাবেই করেন। তো জ্যা এর যেটা ছিল আমার 1 নং বৃত্তের সমীকরণের সাথে ছেদবিন্দুগামী বৃত্ত। তো প্রথম বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু দ্বিতীয় যে আমরা জ্যা এর সমীকরণ পাইছি ওইটা। তো এইটা যদি আপনি এটারে ছেদবিন্দুগামী বের করেন, তারপরে হচ্ছে এখানে সেম ভাবে কে দিয়ে গুণ করে কে গুলো একদিকে এনে মানে এক কথায় হচ্ছে বৃত্তের সমীকরণের মতন করে যদি সাজান, এক্স এর আলাদা করলেন, ওয়াই এর আলাদা করলেন, কে কে একদিকে রাখলেন, মানে এইটুকু তো এক্স বাদে যা থাকে সেটা কি জি, সেটা আবার কি হয় 2 দিয়ে ভাগ হয়। তাই হচ্ছে এখানে এরা হচ্ছে 2 দিয়ে ভাগ করছে কেন্দ্র। তো কেন্দ্র বের করার জন্য ধরেন এটা কি করতে হবে, আপনি চাইলে এখানে একটা আপনার মানে বৃত্তের সমীকরণ আদর্শ সমীকরণ আকারে সাজাবেন। 2 ইন্টু 2 একটা গুণ করলে একটা ভাগে চলে যায়, 2 একটা গুণ করলে একটা ভাগে চলে যায়। তাহলে এইটুকুই তো এইটাই তো জি এর মান, এটা হচ্ছে কি এফ এর মান, ওয়াই এর সাথে যেটা থাকে সেটা এফ এর মান। তাহলে জি ইকুয়াল টু পাইছেন 6 প্লাস 2k বাই হচ্ছে 2। তো এটাকেই বৃত্তের আদর্শ সমীকরণ আকারে সাজাবেন, দেখবেন পেয়ে যাবেন সবকিছু। তো এই যে যে জি এবং এফ এর মানটা, এটা হচ্ছে জি বলতে এক্স এর মান বোঝায়, এফ বলতে ওয়াই এর মান বোঝায়। তো এই যে এটা তো জির, এটা জাস্ট জির মান, বাট আমরা বের করবো কি কেন্দ্র, সেই কেন্দ্রটা এই রেখার উপর বসাই দেবো। কেন্দ্র বলতে মাইনাস জির মান বের করবো। তো এরকম মাইনাস আসবে, এই যে আসছে ওদের যেরকম মাইনাস জি মাইনাস এফ, এটা হচ্ছে এই যে মেন সমীকরণে বসাই দেবো। এখন এটা যদি আমার করে দেই, তাহলে আমরা জির মান পাইছিলাম কি, আমি একটু করে দেই, জির মান পাইছিলাম হচ্ছে 6 প্লাস 2k বাই 2। এখন মাইনাস জির মান কি, মাইনাস দিয়ে গুণ করতে হবে সবাই, মাইনাস হয়ে যাবে। নিচে তো আর মাইনাস দেওয়া লাগে না, এই মাইনাস তো এমনি বোঝায় যে উপরে মাইনাস আছে। তো মাইনাস এফ এর মানও সেম ভাবে, এখানে এফ এর মান পাইছিলাম কত 2 মাইনাস কে বাই 2। তো মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস, এটা প্লাস হয়ে গেল। এইটাই এইটাই তো এক্স এর মান, এটাই তো ওয়াই এর মান। তো এইটা হচ্ছে এক্স ওয়াই, এইটা কেন্দ্র বের হয়েছে। আর ছেদবিন্দুগামী বৃত্তের কেন্দ্র পাইছি, এই কেন্দ্রটা আবার ওই রেখার উপর অবস্থিত। ওই যে আমার জ্যা এর সমীকরণ যেটা বের করেছি, জ্যা এর সমীকরণের উপর অবস্থিত। তো এই কেন্দ্রটাই জ্যা এর সমীকরণে বসে যাবে। বসে গেলে যেটা পাবেন সেখান থেকে কে এর মান পাবেন, কে এর মান আবার এইখানে বসাই দেবেন। এটাই হচ্ছে ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। আচ্ছা, গ নাম্বারটা কি বলছে? গ নাম্বারটা হচ্ছে এত বিন্দু হতে উদ্দীপকে প্রথম বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ। এত বিন্দু হতে উদ্দীপকে 1 নং। তো 1 নাম্বার যেটা আমার দেওয়া আছে সেটা হচ্ছে সমীকরণটা দেওয়া আছে, ধরি এত বিন্দুটি, এই যে বিন্দুটা দেওয়া আছে, ধরি এত বিন্দুটি 1 নং বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের ঢাল যেটা এম ঢাল বিশিষ্ট এবং এত বিন্দুগামী বৃত্তে এই কি ফার্স্টে আমার সমীকরণ বের করে নেব। তো সেই সমীকরণ বের করে নিলাম, এই যে যেটা বের হয়েছে সমীকরণটা এখানে, এই যে সমীকরণ, এটাই আমরা দিয়ে দিলাম হচ্ছে 2 নাম্বার সমীকরণ। বৃত্তটির কেন্দ্র, এখান থেকে কেন্দ্র পাইছেন, ব্যাসার্ধ বের করে নিলেন। এখন এই ব্যাসার্ধ, এই এই বৃত্তের কেন্দ্র থেকে এই যে এই রেখার যে দূরত্ব সেটাই ইকুয়াল টু ব্যাসার্ধ। এটাই হচ্ছে স্পর্শক, মানে স্পর্শক বেসিক্যালি প্রশ্নটা কি বলছে, প্রথম বৃত্তটি অঙ্কিত স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ। এই যে স্পর্শক এর অভিলম্বের সমীকরণ বের করতে হবে। ফার্স্টে কি বের করবেন, এটার উপর এই রেখার লম্ব রেখার সমীকরণ বের করলেই তো অভিলম্বের রেখার সমীকরণ চলে আসলো। তো এটা বের করে এটার মান বসাই দিয়ে পরে হচ্ছে এক্স এর সহগ, এটা হলো উল্টাই দিলেই লম্ব রেখার সমীকরণ, অভিলম্ব বলতে লম্ব রেখার সমীকরণ, এটা পেয়ে যাবেন। তো এটা বাসায় ট্রাই করেন, দেখেন।
এখন এই যে এখানে আবার কি হয়েছে, এত কিছু কি আনছে, কে এর মান এখনো অবিলম্বের সমীকরণ বসানোর জন্য এটা কে এর মান, ওই যে কে ধরবেন লম্ব রেখার, তারপরে কে এর মান বের করবেন, বের করে ওই যে -3, -1 ছিল যেটা, ওইটা বিন্দুগামী হয়, ওইটাই আবার এখানে বসাবেন। আচ্ছা, বসাই দিলে এটা হয়ে যাবে।